everyone to study flavor. আগের দিন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এটা নিয়ে আলোচনা করছিলাম এবং সেই প্রসঙ্গেই আমরা জানতে পেরেছি যে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সকে ঠিক কত রকমভাবে ভাগ করা যায়। যেহেতু বেশিরভাগ জনই তোমরা গঠনগত দিক থেকে অর্থাৎ সেন্টেন্সকে ঠিক কত রকমভাবে কনস্ট্রাক্ট করা যায় সেই দিকটাই আগে জানতে চেয়েছো, তাই তোমাদের জন্য আজকে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স নিয়ে এই ভিডিও। আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে শুরু করি। সিম্পল সেন্টেন্সে যেটা আমরা দেখি যে ইট এক্সপ্রেসেস আ সিঙ্গেল কমপ্লিট থট। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য আমাদেরকে দেখায় কোন একটা সিঙ্গেল থট, একটা সেন্টেন্সের মধ্যে আমরা একটাই ধারণা পেতে পারি এবং সেই ধারণাটা নিজেই অর্থবহ হবে। অবশ্যই আমরা জানি যে সেন্টেন্স মানেই হচ্ছে অনেকগুলো শব্দের সমষ্টি, যেটা যার মধ্যে অবশ্যই একটা মিনিং থাকবে, তাই না? তো এই সিম্পল সেন্টেন্সটা বলছে যে এটা একটা কোনো ধারণা আমাদেরকে দেবে এবং সেই ধারণাটা আমাদেরকে পুরোপুরি সম্পূর্ণভাবেই দেবে। নেক্সট, ইট কন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। আমি ফাইনাইট ভার্বের ধারণা তোমাদের ফ্রেজের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে দিয়েছি। যদি তোমরা কেউ না দেখে থাকো ফ্রেজের ভিডিওটা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এক কথায় বলতে গেলে ফাইনাইট ভার্ব, যেটা আমরা বাংলায় পড়েছি কি সমাপিকা ক্রিয়া, যেটার মাধ্যমে একটা বাক্য মিনিংফুল হয়। একটা সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব না থাকে না, তাহলে একটা বাক্যর মিনিং আসে না, বাক্যটা কোথাও একটা শেষ হয় না, বাক্যটা ইনকমপ্লিট থেকে যায়। আর যদি ফাইনাইট ভার্ব থাকে তাহলে বাক্যের যে অর্থ সেটা সম্পূর্ণ হয়। আচ্ছা, তো এখানে বলছে যে সিম্পল সেন্টেন্সের মধ্যে কিন্তু অবশ্যই একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে। দেন has only one subject and one predicate as well. তো এই সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে। তো সাবজেক্ট বলতে তোমাদের অনেকেরই মনে হয় যে সাবজেক্ট মানে নিশ্চয়ই প্রাণী, তাই না? মানে অপ্রাণীবাচক কোনো কিছু হয়তো সাবজেক্টের মধ্যে হয় না। না, এই ধারণাটা কিন্তু ভুল। সাবজেক্ট প্রাণী এবং অপ্রাণীবাচক বা জড়বস্তু হতেই, কিন্তু যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাই হলো সাবজেক্ট। ওকে, আর তার সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে প্রেডিকেট। তো একটা এক্সাম্পল দেওয়া যাক। দ্য লিটল গার্ল ইজ ওয়্যারিং আ বিউটিফুল ড্রেস। যে একটা ছোট্ট মেয়ে, সে একটা সুন্দর ড্রেস পরে আছে, তাই না? তো এখানে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে? এখানে দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটার সম্পর্কে কথাটা বলা হচ্ছে। তাহলে দ্য লিটল গার্ল এটা হলো আমাদের সাবজেক্ট এবং ইজ ওয়্যারিং আ বিউটিফুল ড্রেস, তো এই পুরোটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে একটা সাবজেক্ট এবং একটাই প্রেডিকেট, তাহলে সিম্পল সেন্টেন্সের লাস্ট যে পয়েন্টটা আমি লিখেছি, লাস্ট যে শর্তটা আমি লিখেছি, সেই শর্তটাকে কিন্তু এরা পুরোপুরি রকমভাবে ক্ল্যারিফাই করলো। ওকে, দেন ইট কন্টেন্স অনলি ওয়ান ফাইনাইট ভার্ব। হ্যাঁ, এর মধ্যে তো সমাপিকা ক্রিয়া আমরা লক্ষ্যই করছি, যে কারণে এই সেন্টেন্সটাতে আমরা কমপ্লিটনেস পাচ্ছি এবং সেন্টেন্সটা শেষ হচ্ছে যে ছোট্ট একটা মেয়ে সে বিউটিফুল ড্রেস পরে আছে। ওকে, আর ফার্স্ট যেটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে আমাদের পয়েন্ট, ইট এক্সপ্রেসেস আ সিঙ্গেল কমপ্লিট থট। অর্থাৎ এই যে ধারণাটা আমাদেরকে দিল দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটি সম্পর্কে, সেই ধারণাটা কিন্তু একটা সিঙ্গেল থট, অর্থাৎ একজনের সম্পর্কে যে ধারণাটা দেওয়া হচ্ছে সেটা একটাই ধারণা দেওয়া হচ্ছে, তাই না? মেয়েটার সম্পর্কে যে ধারণাটা দেওয়া হলো সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে সিঙ্গেল এবং কমপ্লিট। ওকে, নেক্সট, যেহেতু ক্লাস 11 এবং 12-এর ক্ষেত্রে টেক্সচুয়াল গ্রামার আসে পরীক্ষাতে, সেহেতু আমি ক্লাস 11 এবং 12-এর জন্য এক্সাম্পলের দিক থেকে তোমাদের টেক্সচুয়ালি রেখেছি। প্রথমে এক্সাম্পলটা আমি দিয়েছি লীলাস ফ্রেন্ড থেকে, যেটা ক্লাস 11-এ আছে। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। দেখো, আগের সেন্টেন্সটাতে, আগের এক্সাম্পলে আমরা কিন্তু দ্য লিটল গার্ল এই সম্পর্কে কথাটা পাচ্ছিলাম। তো এখানে দ্য লিটল গার্লটা সাবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট কিন্তু হিজ কোম্পানি অর্থাৎ সঙ্গ, তার সঙ্গ তাকে খুবই আনন্দিত করে তুলতো। ওকে, তো তোমরা জানো এখানে হিজ বলতে কার কথা বোঝানো হয়েছে? ক্লাস 11 হিজ বলতে সিদ্ধার কথা বোঝানো হয়েছে এবং হার বলতে লীলার কথা বোঝানো হয়েছে। তো সিদ্ধার সঙ্গটা লীলাকে খুবই আনন্দিত করে তুলতো, এটাই এখানে বলা হচ্ছে। এখানে হিজ কোম্পানি, তার সঙ্গ,
এটা হলো আমাদের সাবজেক্ট, এবং বাকি যে অংশটুকু আছে মেড হার সুপ্রিমলি হ্যাপি সেটা হলো প্রেডিকেট, রাইট? সো যদি এখানে প্রশ্ন করা যায় যে হোয়াট মেড হার সুপ্রিমলি হ্যাপি, আনসার ইজ হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি। ওকে, তাহলে যেটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি সেটা কিন্তু আমাদের সাবজেক্ট, যে কার দ্বারা কাজটা করা হয়েছে, তাই না? ওকে, সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, দ্য আইজ হ্যাবিট থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, যেটা ক্লাস 12-এর আছে। তো এটা তোমরা সকলেই পড়েছো এই লাইনটা, যে এটা কার সম্পর্কে বলা হয়েছে, সেই লেডি কো প্যাসেঞ্জার অফ দ্য ন্যারেটর, রাইট? সো সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তো ও তার সম্পর্কে, মেয়েটির সম্পর্কে কিন্তু একটা সিঙ্গেল কমপ্লিট থট আমাদেরকে দেওয়া হলো, যে মেয়েটা কেমন ছিল, ইন্টারেস্টিং। ওকে, এটা খুবই সিঙ্গেল এবং কমপ্লিট থট আমাদেরকে প্রোভাইড করে। এবার আসে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো কম্পাউন্ড সেন্টেন্সে যেটা আমরা দেখতে পাই, ইট কন্টেন্স টু or more independent clauses or coordinate clauses, তাই তো? তো কম্পাউন্ড সেন্টেন্সে আমরা স্বাধীন বাক্যাংশ দেখতে পাই। তো এখানে ক্লজের ধারণা না থাকলে কম্পাউন্ড সেন্টেন্স বোঝা একটু মুশকিল হয়ে যায়। তো চলো আমরা ক্লজ সম্পর্কে কিছু জেনে নিই। ইট ইজ ক্লজ। ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস। ক্লজ হলো অনেকগুলো শব্দের সমষ্টি। ইট ইজ আ পার্ট অফ এ সেন্টেন্স। একটা বাক্যের অংশ হলো ক্লজ, অর্থাৎ আচ্ছা, তোমরা কি জানো যে ক্লজের বাংলা কি? ক্লজের বাংলা হলো বাক্যাংশ, বাক্যের অংশ মাত্র। তারপর আসে ইট কন্টেন্স আ ফাইনাইট ভার্ব। ক্লজের মধ্যে অবশ্যই সমাপিকা ক্রিয়া থাকতে হবে। সমাপিকা ক্রিয়া ছাড়া কিন্তু, যেহেতু তোমরা জানোই যে সমাপিকা ক্রিয়া ছাড়া কোনো মিনিংফুল কোনো সেন্টেন্সের মধ্যে কোনো আমরা অর্থ পাই না, তাই না? তো একটা ক্লজ যার মধ্যে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে, আর এর সাথে ফ্রেজের পার্থক্য এটাই, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। আমি পরবর্তীকালে ফ্রেজ আর ক্লজের ডিফারেন্স নিয়ে একটা ভিডিও দেব, সেখানে তোমাদের এই ডাউটটা, মানে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ, এই ডাউটটা ক্ল্যারিফাই করার চেষ্টা করব। ওকে, তাহলে অন্ততপক্ষে এই সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড এবং কমপ্লেক্স এর সম্পর্কে জানতে গেলে যেইটুকুনি ক্লজের ধারণা থাকা দরকার, তোমাদেরকে আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। তো ক্লজের মধ্যে এই তিনটে যে বৈশিষ্ট্য আমি দেখালাম, এই তিনটে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যে অনেকগুলো শব্দের সমষ্টি হতে হবে এবং বাক্যের একটা পার্ট হবে অবশ্যই, এবং এটার মধ্যে একটা সমাপিকা ক্রিয়া কিন্তু অবশ্যই থাকবে, যেটা আমাদের সেন্টেন্সটাকে মিনিংফুল করে তুলতে সাহায্য করবে। তো এই ক্লজের কিন্তু তিনটে ভাগ হয়। একটা হলো প্রিন্সিপাল ক্লজ, বা প্রিন্সিপাল ক্লজের কিন্তু অনেকগুলো নাম আছে। প্রিন্সিপাল ক্লজকে আমরা মেইন ক্লজ বলতে পারি, প্রিন্সিপাল ক্লজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা সবসময় প্রিন্সিপাল ক্লজের আন্ডারে থাকে। তোমরা তো জানোই সাবঅর্ডিনেট মানে তো আন্ডারে থাকা। অ্যান্ড দেন কামস কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ অর্থাৎ সংযোগমূলক। চলো এবার এই ক্লজগুলো নিয়ে আরও কিছু জানা যাক। প্রথমে আসে প্রিন্সিপাল ক্লজ। আমি তো বলেইছি অলরেডি যে প্রিন্সিপাল ক্লজের আরও দুটো নাম আছে, সেটা হচ্ছে মেইন ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? অর্থাৎ স্বাধীন ক্লজ, বা বলতে পারি আমরা যে মেইন ক্লজ বা প্রধান বাক্যাংশ, রাইট? নেক্সট যেটা আসে আর কি, মেক্স কমপ্লিট সেন্স। প্রিন্সিপাল ক্লজ কিন্তু আমাদেরকে একটা পূর্ণ অর্থ প্রদান করে। যখনই একটা প্রিন্সিপাল ক্লজ বসে, সেটা কিন্তু তার মিনিং নিয়েই বসে, তার নিজস্ব যে অর্থ সেটা নিয়েই বসে। নেক্সট, স্ট্যান্ডস অন ইটস ওন অ্যাজ এ সেন্টেন্স। সেন্টেন্স যেরকম একটা পূর্ণাঙ্গ রূপে বসে, এটাও কিন্তু প্রিন্সিপাল ক্লজটাও কিন্তু, অর্থাৎ যে প্রধান অংশ থাকে বাক্যে, সেটাও কিন্তু সেন্টেন্সের মতনই পূর্ণাঙ্গভাবেই বসে। একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। I know the girl who is reading in the library. দেখো, আমি কিন্তু এখানে একটা মেয়ের সম্পর্কে কথাটা বলছি, যে I know the girl, আমি মেয়েটাকে চিনি, who is reading, যে পড়ছে, in the library, লাইব্রেরিতে। ওকে, সো দেখো, আমি যদি I know the girl পর্যন্ত রাখি, আমি মেয়েটাকে চিনি, মিনিং দাঁড়াচ্ছে কি? হ্যাঁ, দাঁড়াচ্ছে। আর সেটাই হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, আমি মেয়েটাকে চিনি, রাইট? এবার মেয়েটার সম্পর্কে আমি যেটা বলছি সেটাই হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। সো সাবঅর্ডিনেট ক্লজ does not convey a complete sense by itself.
সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু অধীনস্থ থাকে, প্রধান যে বাক্যাংশ বা যে প্রিন্সিপাল ক্লজ তার অধীনে থাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা যখন একা বসে তখন কিন্তু এর কোনো নিজস্ব কোনো মিনিং থাকে না। ওকে, ডিপেন্ডস অন মেইন, প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমি বললাম, যেটা অবশ্যই নির্ভর করে কার ওপরে, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপরে। নেক্সট, অ্যাড মোর ইনফো অ্যাবাউট দ্য মেন ক্লজ, এবং আমাদেরকে আরও অনেক ইনফরমেশান দেয় মেন ক্লজের সম্পর্কে, এবং এর লিঙ্কার হয় কিছু কিছু, যেরকম দ্যাট, হু, হুজ, হুম, হোয়াট, হুইচ, হুজ, বিকজ, দো, অ্যাজ, ওয়্যার, ওয়েদার, ইফ, অ্যাজ ইফ, হাউ, ওয়াই, ওয়েন, হোয়াট এভার, এটসেট্রা। অ্যান্ড এবার আমি এক্সাম্পলটা যেরকম তোমাদের প্রিন্সিপাল ক্লজে দিয়েছিলাম আমি সেম এক্সাম্পলই রাখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন অংশটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ, একটা সেন্টেন্স যদি দেওয়া থাকে তাহলে কোন অংশটা সাবঅর্ডিনেট হবে, কোনটা মেইন ক্লজ হবে, এটা বুঝতে সুবিধা হবে। সেই জন্য আমি সেম একটা একই রকম মানে একই উদাহরণ তোমাদের দিচ্ছি। I know the girl who is reading in the library, right? So আমি তো বলেই দিয়েছি যে I know the girl, যেহেতু এটা কমপ্লিট সেন্স আনছে তাই এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। আর নেক্সট হচ্ছে হু ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি, রাইট? তো আমি যদি এটা প্রশ্ন করি হু ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি, দেন এটা হ্যাঁ, তাহলে এটা প্রশ্নবোধক একটা সিম্বল থাকলে তবে কিন্তু এটা সেন্স আসছে। কিন্তু যদি আমরা হু ইজ রিডিং ইন দ্য লাইব্রেরিটা লিখে ফুল স্টপ দিই, অর্থাৎ কমপ্লিট একটা সেন্স আনার চেষ্টা করি, দেখো এর মধ্যে কিন্তু এর মধ্যে কোনো আমরা কমপ্লিটনেস পাচ্ছি না, আমাদের প্রশ্ন থেকেই যায় যে কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে। আমরা বুঝতেই পারি যে এটা কোথাও ইনকমপ্লিট লাগছে, তাই না? যদি আমরা আই নো দ্য গার্ল এইটুকুনি পোর্শন বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে কি হু ইজ রিডিং ইন দ্য লাইব্রেরিটা কোনো একটা অর্থ আনছে আমাদেরকে? সেই জন্য যেটা আমাদের দেখো প্রথম শর্তটা লেখা আছে, ডাজ নট কনভে আ কমপ্লিট সেন্স বাই ইটসেলফ। হু ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি এটা কিন্তু একা কোনো মানে আমাদেরকে প্রোভাইড করতে পারছে না। এবং নেক্সট যে পয়েন্টটা, ডিপেন্ডস অন মেইন ক্লজ, রাইট? সো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে হু ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি এটা ডিপেন্ড করছে আই নো দ্য গার্লের ওপরে, অর্থাৎ মেইন ক্লজের ওপরে। আর লাস্ট যে পয়েন্টটা আছে, অ্যাড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য মেইন ক্লজ, মেইন ক্লজের সম্পর্কে আমাদেরকে আরও অনেক কিছু ইনফরমেশন প্রোভাইড করে। সো আমি দেখতেই পাচ্ছি যে আই নো দ্য গার্ল, আমি যে মেয়েটাকে চিনি সেই মেয়েটির সম্পর্কে এখানে আরও অনেক কিছু বলা হচ্ছে, যে মেয়েটি পড়ছে এবং কোথায় পড়ছে, লাইব্রেরিতে। তাহলে মেয়েটির সম্পর্কে কিন্তু আমরা অনেকগুলো ধারণাই পেতে পারি এই সাবঅর্ডিনেট ক্লজের মাধ্যমে। ওকে, নেক্সট কামস কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজের বাংলা আমি বলেছিলাম যে সংযোগমূলক, রাইট? সো দেখা যাক এর সম্পর্কে কী কী আমরা জানতে পারি। ওকে, ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এটা কিন্তু আমাদের প্রথম পয়েন্ট এবং এটা খুবই ক্ল্যারিফাই করতে হবে আমাদেরকে, যে যেরকম আমরা দেখেছি আগেরটাতে যে সাবঅর্ডিনেট ক্লজ এটা কিন্তু অধীনস্থ থাকে, কার আন্ডারে থাকে? এটা মেইন ক্লজের আন্ডারে থাকে, তাই না? তো এখানে কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে বলা হচ্ছে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটা কিন্তু মেইন ক্লজের মতোই ডিল করে। মে হ্যাভ আ সাবঅর্ডিনেটিং ক্লজ অর মে নট হ্যাভ এনি সাবঅর্ডিনেটিং ক্লজ। ওকে, মানে এর মধ্যে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা অপশনাল। নেক্সট, they are joined by coordinating conjunctions or connectives। যে দুটো সেন্টেন্স আমাদের দেওয়া থাকবে সেগুলোকে কোনো একটা কানেক্টর এটা একসাথে জয়েন করবে। এক্সাম্পল দিয়ে বোঝায়, আমি দেখো একই রকম এক্সাম্পল রেখেছি। আই নো দ্য গার্ল, যেরকম আমরা আগে সেন্টেন্সগুলোতেও পেয়েছিলাম, আই নো দ্য গার্ল, আমি মেয়েটাকে চিনি, অ্যান্ড সে ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি, এবং সেই মেয়েটি লাইব্রেরিতে পড়ছে। তো এখানে দেখো আই নো দ্য গার্ল, রাইট? এই যে এইটুকুনি পার্ট এটা কিন্তু আমাদের মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যাই বলো। নেক্সট যেটা আছে, সি ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি, এটা কি মিনিংফুল নয়? ইয়া, ইটস মিনিংফুল। বলছে যে কেউ কোনো একটা মেয়ে সম্পর্কে বলা হচ্ছে যে সি ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি, রাইট? সো যখনই আমরা এই দুটো পার্টকে একসাথে করে দিচ্ছি তখনই আমরা অ্যান্ড যোগ করছি। এখানে অ্যান্ড যোগ করার কারণটা হচ্ছে অ্যান্ড মানে কি, এবং, তাই তো? তো আই নো দ্য গার্ল, আমি সেই মেয়েটাকে চিনি এবং সেই মেয়েটির সম্পর্কে যেহেতু আরও কোনো ইনফরমেশন প্রোভাইড করা আছে, সো এটা আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করছি। অ্যান্ড সি ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি। তো
তো দেখো আমাদের যে শর্তটা প্রথমে আছে যে ইট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? সো আমি এখানে দেখতে পাচ্ছি কি দুটো সেন্টেন্স বা দুটো ক্লজ ভাবতে পারো। আই নো দ্য গার্ল, এটা একটা ক্লজ, অ্যান্ড সি ইজ রিডিং ইন দ্য লাইব্রেরি, এটাও একটা ক্লজ, এবং দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এখানে আমি কিছু কিছু কোঅর্ডিনেটিং কনজাংশনস বা কানেক্টিভ আমি এখানে তোমাদেরকে দেখার জন্য দিলাম, যে অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট, দেয়ারফোর, আইদার অর, নাইদার, নট অনলি বাট অলসো, বোথ, অ্যান্ড, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স সংযোগ করতে পারি বা কানেক্ট করতে পারি। তো কম্পাউন্ড সেন্টেন্স পড়তে গিয়ে আমরা ক্লজের ধারণাটাও পেয়ে গেলাম। তো এখানে যেরকম বলা হয়েছিল ইট কন্টেন্স টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? তো আমরা দেখতেই পেয়েছি আগের এক্সাম্পলটাতে, যেখানে আমরা কোঅর্ডিনেট ক্লজ পড়ছিলাম, যে সেখানে কিন্তু আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখতে পেলাম এবং তাদেরকে লিঙ্কার দ্বারা বা কানেক্টর দ্বারা যোগ করা হচ্ছে এবং তাদেরকে একই একটা সেন্টেন্সের মধ্যে ডিল করা হচ্ছে। ওকে, নেক্সট, দে শোড টু থট দে আর কানেক্টেড টু ইচ আদার। তো আমরা এখানে দুটো থট দেখতে পাবো, দুটো ধারণা দেখতে পাবো, যেটা কিন্তু একটা কানেক্টরের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। যেরকম আমি এক্সাম্পলগুলোতে যদি তাকাই, আইদার ইউ অর ইউর সিস্টার উইল কাম হিয়ার টুমরো, রাইট? কিংবা সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। দেখো প্রত্যেকটা যে ক্লজ আমরা পাচ্ছি সেগুলো কিন্তু সিঙ্গেল থট আমাদের দিচ্ছে। যেরকম লাস্টেরটা আমি ধরছি যে সি হ্যাড বিউটিফুল আইজ, মেয়েটির কথা বলা হচ্ছে যে মেয়েটির চোখগুলো খুব সুন্দর ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। কিন্তু এবার এই চোখগুলোর কথা বলা হচ্ছে যে চোখগুলো কিন্তু কোনো কাজের ছিল না। তাহলে আমরা এখানে দুটো ধারণা পাচ্ছি, যে মেয়েটার চোখটা সুন্দর ছিল এবং সেই চোখগুলো কিন্তু কোনো কাজের ছিল না। এবং যেহেতু এটা একই রকম ধারণা নয়, মেয়েটির চোখটা সুন্দর ছিল এবং বলা হয়েছে কি চোখগুলোর কোনো কাজ ছিল না, তাহলে কোথাও কি আমাদের সিমিলার থট এলো না? সেই ক্ষেত্রে এখানে বাট দিয়ে এখানে কানেক্ট করা হলো। যেরকম আমরা জানি যে একটা এক্সাম্পল দিই, হি ইজ রিচ বাট মডেস্ট, রাইট? তো আমরা জানি যে ধনী ব্যক্তি বা রিচ ম্যান হলেই আমাদের যেটা মাথাতে আসে কি খুব অ্যারোগেন্ট হয়, তাই না? তো এখানে বলা হচ্ছে যে সেই বড়লোক হওয়া সত্ত্বেও সে ভদ্র, নম্র, বিনয়ী, এগুলো বলা হচ্ছে তার সম্পর্কে। যেহেতু দুটো কনসেপ্ট মিল হচ্ছে না, তাই আমরা সেটাকে বাট দিয়ে যোগ করছি। আর সেকেন্ড যে এক্সাম্পল আমরা পাচ্ছি যে হি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, মেয়েটি তার দিকে বল ছুড়ে দিল। তো আমরা কি আশা করছি যে যদি কেউ দুজন বল খেলে তাহলে একজন বল ছুড়লে অন্যজনও তার দিকে বল ছুটবে। তো এখানে দেখো সিমিলার থটই আমরা পাচ্ছি, সি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক। যেহেতু মেয়েটাও তার দিকে বলটা ছুড়লো, সেই ছেলেটিও কিন্তু তার দিকে বল ছুঁড়েছিল। যেহেতু সিমিলার থট হয়ে গেল, তাই এটা অ্যান্ড দিয়ে যোগ হলো। আইদার অর, নাইদার নট, এগুলোর মধ্যে আমরা চয়েস দেখতে পাই। either you or your sister will come here tomorrow, রাইট? সো এখানে বলা হচ্ছে হয় তুমি কিংবা তোমার বোন, দুটো অপশান দেওয়া হচ্ছে, দুটো চয়েস দেওয়া হচ্ছে, যে কোনো একজন এখানে আসতে পারো। তাহলে এখানে কানেক্টার আমরা কী কী দেখতে পাই, যে they are connected, they are joined together by coordinating conjunctions like and, but, or, so, etc. এবার আসে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। It contains one principal clause and one or more subordinate clause or clauses. তো আমরা এখানে দেখতে পাই যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তার আন্ডারে একটা সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে কিংবা একের বেশিও সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। নেক্সট, ক্যান নট মেক আ কমপ্লিট সেন্স। জটিল বাক্য কিন্তু মেন ক্লজ ছাড়া বা মেন প্রধান বাক্যাংশ ছাড়া কিন্তু এর কোনো মানে থাকে না। অ্যান্ড নেক্সট, derives its meaning from the main clause. মেন ক্লজ থেকে কিন্তু মানেটা আগত হয়, মেন ক্লজ থেকে কিন্তু মানেটা অ্যাকচুয়ালি আসে। ওকে, এক্সাম্পল দেখো, আই হ্যাভ এ পেন দ্যাট ইজ ব্লু ইন কালার। আমার একটা পেন আছে যেটা নীল রঙের, যার রঙটা হলো নীল। ওকে, তাহলে আমি এখানে যদি বলি যে আই হ্যাভ এ পেন, ওকে, তো যদি আমি এখানে বলি যে আই হ্যাভ এ পেন, এইটুকুনি পোর্শন আমি বলবো না। যদি এইটুকুনি পোর্শন না বলা হয়ে থাকে সেক্ষেত্রে কি দ্যাট ইজ ব্লু ইন কালার, এইটুকুনি পোর্শন কোনো মিনিংফুল আসে? একদমই আসে না, তাই না? তাই জন্য আমাকে বলতে হবে যে ইয়া আই হ্যাভ এ পেন দ্যাট ইজ ব্লু ইন কালার, পুরোটাই কিন্তু বলতে হবে। তাহলে এখানে আমরা
একটা প্রিন্সিপাল ক্লজ তাহলে পেলাম, আই হ্যাভ এ পেন, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ এইটুকুনি পোর্শন কিন্তু একা একটা সেন্টেন্সের মধ্যে বসতে পারে। নেক্সট যেটা আসে যেটা অধীনে থাকে এর কি দ্যাট ইজ ব্লু ইন কালার, এটা আমাদেরকে এই পেনটা সম্পর্কে আরও অনেক ইনফরমেশন প্রোভাইড করে। তো এটা আমাদের বাকি যে পার্টটা এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোই কিন্তু জরুরি, ইকুয়ালি জরুরি। তারপর হলো ক্যান নট মেক এ কমপ্লিট সেন্স, যেটা বললাম যে এই দ্যাট ইজ ব্লু ইন কালার এটার কিন্তু একার কোনো মিনিং আসে না। এবং থার্ড যেটা পয়েন্ট আছে কি ডিরাইভস ইটস মিনিং ফ্রম দ্য মেইন ক্লজ, মেইন ক্লজ থেকে কিন্তু এর মানেটা আসে। অর্থাৎ এখানে যদি আমি বলি যে দ্যাট ইজ ব্লু ইন কালার, এটা কি কোনো মিনিং আসছে না, তাই না? শুধু দ্যাট ইজ ব্লু ইন কালার বলে আমরা কোনো মিনিং খুঁজে পাচ্ছি না। কিন্তু যখনই বলবো আই হ্যাভ এ পেন দ্যাট ইজ ব্লু ইন কালার, তখন আমরা বুঝতে পারছি যে না, এটা পেনের সম্পর্কে, আমার যে পেনটা আছে সেই পেনের সম্পর্কে কথাটা বলা হচ্ছে। তো বুঝতেই পারলাম আমরা যে এটা কিন্তু তার মানেটা মেন ক্লজ থেকেই পাই। নেক্সট, আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার, এটা নেওয়া হয়েছে ক্লাস 11-এর নোবেল লেকচার থেকে। তো বলছে যে আমি বিশ্বাস করি যে আমরা সত্যিকারের কোনো সোশ্যাল ওয়ার্কার নই। ওকে, এখানে আই বিলিভ এটা হলো আমাদের মেইন পার্ট বা মেইন ক্লজ, এবং দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে আমি যেটা বিশ্বাস করি আই বিলিভ, রাইট, এইটুকুনি হচ্ছে আমি স্বাধীনভাবে বলতে পারি, কিন্তু দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার কোনো মিনিং আসছে না, এটা ইনকমপ্লিটনেস থেকে যাচ্ছে এর মধ্যে, তাই এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে থাকতাম, সেই বাড়িটা 19 শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছিল, তাই না? তো এখানে আমরা প্রিন্সিপাল ক্লজ কোনটা দেখতে পাই? উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, এইটুকুনি বললে কিন্তু আমাদের এটার একটা ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যায় যে আমরা আমাদের পূর্বপুরুষদের বাড়িতে থাকতাম। এবার আসছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে কোনটা বোঝানো হচ্ছে? হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, যেটা তৈরি হয়েছিল এই সময়ের মাঝামাঝি। তো ইট ক্যান নট মেক এ কমপ্লিট সেন্স, একদমই তাই। যদি উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস এইটুকুনি পোর্শন না থাকতো, সেক্ষেত্রে কিন্তু হুইচ ওয়াজ থেকে কোনো মিনিং আসছে না। অ্যান্ড ইট ডেরাইভস ইটস মিনিং ফ্রম দ্য মেইন ক্লজ, একদমই। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এটা কিন্তু মিনিংটা আনছে কিন্তু তার প্রথমের পার্টটা থেকে, অর্থাৎ তার মেইন পার্ট থেকে। তো সেন্টেন্সের এই কনস্ট্রাকশনের দিক থেকে যেগুলো ভাগ আমি তোমাদেরকে এখনই বললাম, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, আশা করি সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স নিয়ে তোমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কী করে সিম্পল থেকে কম্পাউন্ডে এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে চেঞ্জ করতে হয়। আর যদি এরকম ভিডিও পেতে চাও গ্রামারের ওপরে, তাহলে আমাকে কমেন্টে জানিও এবং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।